ঝগড়া, জমা জমি নিয়ে ঝগড়া, মারামারি পর্যন্ত হতো। কিন্তু তারপর যখন সেই শত্রু, যাকে আপাত দৃষ্টি শত্রু মনে করা হতো, সে যদি কোনো কারণে অসুস্থ হতো, তাহলে ঠিকই কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়িতে তার খোঁজ খবর নিতে যেত। অথবা সে যদি মারা যেত, তখন কিন্তু দেখতাম দুই ফ্যামিলি এক হয়ে যেত। তো এই যে মানে পারস্পরিক যে আপনার সহকর্মিতা, এটা যেন একেবারে নিঃশেষ হয়ে যাচ্ছে। আমরা দেখলাম তোফায়েল আহমেদ মারা গেলেন আজকে 3 দিন আগে। সেই মৃত্যুকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন জায়গায়, এবং যাদেরকে আমরা আগে গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করতাম অথবা গুরুত্বপূর্ণ পদে যাদেরকে বসিয়েছিলাম, তাদের মধ্যে যে মানে আপনার সংকীর্ণতা, যে নিচতা, যে ক্ষুদ্রতা আমরা দেখেছি, আমি না সব মিলিয়ে একটু হতাশ হয়ে গেছি। আপনি দূরে আছেন, সম্ভবত ভালো আছেন, কারণ এই ক্ষুদ্রতার মধ্য দিয়ে আপনাকে হয়তো যেতে হচ্ছে না, কিন্তু দূরে থাকলেও তো কিছু উপলব্ধি করতে পারছেন। কেমন দেখছেন? ঠিক আছে, প্রথমে আমি একটা কথা বলি আপনাকে। সিরিয়াস আলোচনা হয় ধরেন বৈঠকি মজলিসে, আমরা কিন্তু একটু হালকা আলোচনা করি এবং মানুষকে আমরা চিন্তার খোরাক দেই, এই জন্যই হয়তো মানুষ আমাদের অনুষ্ঠান দেখে। প্রথমে আপনি বললেন যে আপনি আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন কিনা। তো ছোট্ট একটা গল্প বলি। আমার যারা দর্শক শ্রোতা তারা গল্প শুনতে চায়, কিন্তু গল্পটা হচ্ছে কি, দুইজন মানুষ প্লেনে করে পাশাপাশি সিটে বসে যাচ্ছে, রাতের ফ্লাইট। একজনের নাক ডাকা জ্বালায় আরেকজন কিছুতেই ঘুমাইতে পারতেছে না। তো বলতেছে, ভাই ভাই আপনি একটু একটু সামলে নেন। বলছে, কি হয়েছে ভাই? আপনি খুব প্রচন্ড নাক ডাকতেছে। আচ্ছা সরি। একটু পরে আবার নাক ডাকছে, তো ওই লোকটা বলছে, আবার ঠেলা দিছে, বলছে ভাই প্লিজ একটু একটু সামলে নেন। বলছে, কি হয়েছে ভাই? বলে, আপনি নাক ডাকতেছেন। তৃতীয়বারে লোকটা রেগে গেছে, বলছে, আপনি বারবার আমাকে ঘুম থেকে জাগাচ্ছেন কেন? বলছে, আপনি নাক ডাকছেন। বলছে, আপনি কি দেখেছেন যে আমি নাক ডাকছি? বলছে, না আমি শুনেছি। নাক ডাকা কি দেখা যায়? বলছে, এটাই তো বাঙালির সবচেয়ে খারাপ অভ্যাস, শুনেই বিশ্বাস করেন, দেখেন তারপর আমারে বলেন। বুঝছেন? এখন কথা হলো, আপনি একটু সিরিয়াসলি আসি। আমি প্রথমেই মরহুম তোফায়েল আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার আত্মার মাগফিরাত বা শান্তি কামনা করি। দেখেন, ভাষা ব্যবহারেও সচেতন হতে হয়। আমি যদি মাগফিরাত বলি, আমি যদি পানি বলি, আমি যদি এইটা বলি, এক ধরনের লোক আছে যারা ওত পেতে আছে এটা ধরার জন্য। আপনি যদি জল বলেন, আপনি যদি শান্তি বলেন, তাহলে আরেক ধরনের মানুষ ওত পেতে আছে আপনাকে ধরার জন্য। আপনি যেটা বললেন, প্রথমেই যেটা বলি, শুধুমাত্র একটিবার তার সাথে আমার যোগাযোগ হয়েছিল। তিনি যখন শেখ হাসিনার মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিলেন, আপনার হয়তো মনে আছে, তিনি একবার মন্ত্রিত্ব ফিরিয়ে দিয়েছিলেন। তখন আমি বিডি নিউজে একটা লেখা লিখেছিলাম যে মন্ত্রিত্ব ফিরিয়েও এগিয়ে রইলেন তোফায়েল আহমেদ। এর পরের পরদিন আপনার ওনার সেক্রেটারি যোগাযোগ করেছিল, বলছে স্যার লেখাটা খুব পছন্দ করেছে, আপনি দেশে আসলে স্যারের সাথে দেখা করবেন। কিন্তু আওয়ামী লীগের স্যারদের থেকে আমি সবসময় দূরে থাকতাম, স্যার ম্যাডাম সবার কাছ থেকে দেখা আর হয়নি। কিন্তু যে কথাটা আমি আপনাকে বলছি, ধরুন যে প্রত্যেক জাতির তো একটা ইতিহাস আছে না, প্রত্যেক জাতির একটা ইতিহাস আছে। ইতিহাসটা আপনি যে একটা মনুমেন্ট গড়ে তুলবেন, ইতিহাসের মনুমেন্ট, সোশ্যাল মনুমেন্ট, আপনি যেটাই বলুন, পলিটিক্যাল মনুমেন্ট, তো মনুমেন্ট ইজ নট বিল্ড বাই ওয়ান ব্রিক। একটা ইটে হবে না তো, অনেকগুলো ইট দিয়ে আপনার এটাকে করতে হবে। প্রথমে আমি সমালোচনা করি বলে অনেকে আমার উপর মনে কষ্ট পান, কিন্তু এই কথাটাও তো এখানে বলতে হবে যে আওয়ামী লীগ সবসময় এক ফুলে মালা গাঁথতে চেয়েছে। এক ফুলে কিন্তু মালা হয় না, মালা গাঁথতে হলে অনেকগুলো ফুলের প্রয়োজন হয়। সেই অনেকগুলো ফুলের একটি ফুল কিন্তু তোফায়েল আহমেদ, যাকে ঠিকভাবে আওয়ামী লীগ ব্যবহার করতে পারেনি। শেষের দিকে তাকে পরিত্যাজ্য হয়েছিল তিনি, এবং আমরা সকলেই আশা করেছিলাম তিনি রাষ্ট্রের একটা অত্যন্ত উচ্চ পর্যায়ে যাবে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলি, তাকে আমি প্রথম দেখি, আমি যখন ইন্টারমিডিয়েটের ছাত্র, তাকে হাত করা দিয়ে ট্রেনে করে নিয়ে যাচ্ছিল এক কারাগার থেকে আরেক কারাগারে। ওই কম্পার্টমেন্টে আমি দেখেছি পুলিশ তাকে ঘিরে রেখেছে, তার সাথে আমরা হাই হ্যালো করেছিলাম। তোফায়েল আহমেদ তো ধরেন একজন কিংবদন্তি। এখন আপনি যেটা বলছেন, যে পয়েন্টে আপনি এলেন, একজন মানুষের মৃত্যুর পরে এই ঘৃণা, এই বিভৎস, এই কদর্য ভাষা ব্যবহার, এটাও কিন্তু নতুন নয়। খেয়াল করেন আপনি, আজই আপনার সাথে কথা বলার আগে দেখলাম কোথাকার কোন এসব ছেলে পেলের নামও আমি জানি না, বঙ্গবন্ধুকে জারজ বলেছে। দেখুন, একমাত্র আপনার নিজের যদি জন্মের পরিচয় সম্পর্কে সংকট থাকে, তখন আপনি আরেকজনের পরিচয়কে এরকম সংকটে ফেলতে পারেন। কারণ
এটা তো খুব সহজ প্রক্রিয়া নয় না। আপনি বলেই দিচ্ছেন যে আমাদের যিনি জাতিকে জন্ম দিয়েছেন তিনি যদি যারও হন, তার কথা মতো, শব্দটি ব্যবহার করতে আমার ঘৃণা হচ্ছে, তাহলে আমরা সবাই তো কোনো না কোনো ভাবে একই সংজ্ঞায় পড়ে যাচ্ছি। এইটুকু বোধও তাদের নেই, এইটুকু বোধও তাদের নেই। আপনি যেটা বলছেন যে সমাজের এই অবক্ষয়ের জন্য, দেখুন মাসুদ ভাই, আমি খুব সিরিয়াসলি একটা কথা বলি আপনাকে, এই অবক্ষয় একদিনে তৈরি হয়নি, এই ঘৃণা একদিনে তৈরি হয়নি, এই বিভৎস কদর্য যে মনোভাব, এটি একদিনের তৈরি নয়, এগুলো দীর্ঘ সময় ধরে প্রস্তুত করা হয়েছে। অথচ আপনার মনে থাকার কথা যে সাদেক হোসেন খোকার জানাজায় কিন্তু তোফায়েল আহমেদ গিয়েছিলেন, গিয়ে সেখানে অংশগ্রহণ করেছিলেন। এখন তোফায়েল ভাইকে হাইলাইট করার কোনো প্রয়োজন নেই, উনি এখন সব হিসাব নিকাশের ঊর্ধ্বে চলে গেছেন। কিন্তু যখন মৃত্যু কোনো জায়গায় আপনার সরল রেখা টানতে পারে না, মৃত্যু যেখানে বিভেদ রেখা টানে, সেখানে বুঝতে হবে যে পুরো সমাজ অসুস্থ এবং বিকলাঙ্গ। আমি আপনাকে একটা কথার উত্তর দিতে পারি, সেটা হচ্ছে এর কারণ যারা, তারা আমাদের সমাজে আজকে মাথার মণি। আপনি দেখেন প্রেস সেক্রেটারি, যিনি ডক্টর ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি শফিক সাহেব, তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন, এরকম বালখিল্য, এরকম জঘন্য অশ্লীল স্ট্যাটাস কোন সুস্থ মানুষ আসলে দিতে পারে না। অসুস্থতার এই প্রমাণগুলো তারা কিন্তু রেখে যাচ্ছেন, যেমন তার গুরুও রেখেছেন। তার গুরুর আমলে 1.5 বছরে আমাদের দেশে যে বিপর্যয় ঘটেছে, আপনি এই যে বলছেন প্রত্যেকটি শিক্ষককে অপমান করা হয়েছে, প্রত্যেকটা সৎ মানুষকে, ভালো মানুষকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে, মুক্তিযোদ্ধাদেরকে জুতোর মালা গলায় দিয়ে অপমান করা হয়েছে। তোফায়েল আহমেদ তো সেই দৃষ্টিকোণ থেকে বেঁচে গেছেন, তাকেও তো এই অপমান করা হতো যদি তিনি সুস্থ থাকতেন। আমরা হয়তো এমনও ছবি দেখতাম, আল্লাহ না করুক এখন তো আর তিনি নাই, যে তার গলায় জুতার মালা ঝুলছে, এরকম ছবি তো শফিকরা দেখতে চাচ্ছেন। এই যে মৃত্যুর পরে তিনি লিখেছেন, দেখেন আপনি স্যাটারটা কিভাবে করছে, বলছে সে বানানটাও পর্যন্ত ভুল করছে ইচ্ছে করে, মানে তোফায়েলকে তোফেল লিখছে, এক সময় আমরা টোফেল পরীক্ষা দিতাম, এটা বলছে আমরা এখন আইএলটিএস এর যুগে প্রবেশ করেছি, টোফেল আমাদের আর প্রয়োজন নেই। এই যে কদর্যহীন মানসিকতা, এই যে আপনার ভাষার অসংযত ব্যবহার এবং অন্তরের ক্লেদ, এই লোকটি কিন্তু আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটা ডাস্টবিন বানিয়েছিল, মনে আছে? পরে দেখা গেল কোটি কোটি লোক তাকে ডাস্টবিন ডাকা শুরু করেছে, এবং সেই কারণে সে ওইটা থেকে পার্সোনাল অপসারণ করেছে। আমি একটু আপনাকে এখানে ইন্টারাপ্ট করি, এটা কিন্তু আপনি খুব ভালো বলেছেন যে এখন কিন্তু ডাস্টবিন হাসিনাকেও বলে না, ডাস্টবিন শফিক বলে। ডাস্টবিন শফিক, হ্যাঁ, ওনার নামই হয়ে গেছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন এবং শফিক। এই জন্য কিন্তু কোনো ক্যাম্পেইনও করতে হয় না, অটোমেটিক হয়ে গেছে। না, এখন যদি আপনি নিজের আকিকা নিজে করেন হবে না? আপনি তো আকিকা নিজে করছেন, বুঝছেন? হয়তো মা বাপেরও প্রয়োজন হয়নি, অভিভাবকেরও প্রয়োজন হয়নি, নিজেই কোথায় গিয়ে বই মেলায় একটা ইয়ে নিয়ে, এবং কি হলো শেষে আপনি যেটা বললেন, ফাইনালি হি বিকেম ডাস্টবিন, সবাই তাকে ডাস্টবিন বলছে। কিন্তু একটু সিরিয়াসলি যদি আমরা দেখি, এই ধরনের যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কিংবা যারা আমাদের দেশে কোনো না কোনো ভাবে গুরুত্বপূর্ণ পদে আসীন হয়েছিলেন, তারা যদি এই ধরনের কথা বলে, তখন তো আপনাকে বুঝতে হবে যে আমাদের সমাজের ভিতরে আসলে পাপ ঢুকে গেছেন। আপনি দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরকে রঠা বলে আনন্দ পাচ্ছে, খেয়াল করেন কিন্তু, হ্যাঁ, মানে যে মানুষটি 1941 সালে রূপান্তরিত হয়েছেন, তাকে ভারত বিভাগের জন্য দায়ী করে, বাংলাদেশের জন্য দায়ী করে রঠা ডাকার একটা প্রক্রিয়া চালু হয়েছে। আপনি কাজী নজরুল ইসলামকে শুধু পারছে না, সে তার কবরে আরো একজনকে শুইয়ে দিয়েছে। মানে অপরাধ যাকে বলে, দেখুন যে কোনো মৃত্যু নির্মম, যে কোনো মৃত্যু করুন, সেই সেই লাশ কোথায় দাফন হবে, সেই রাজনীতি যে সমাজ করেছে এবং যারা করেছে, তাদের মুখ থেকে তো আমরা শান্তির ললিত বাণী শুনবো না। এবং আমি একটা কথা বলি আপনাকে, একবার এখানে আমাকে একটা শিক্ষা দিয়েছিল এক ভদ্র মহিলা, খুব চমৎকার ভাবে। আমি তাকে ফোন করেছিলাম একটা জরুরি কাজে, ভদ্রমহিলা আমার কথার উত্তর দিচ্ছিল অনেক বিলম্বে এবং আমার কাজটা হচ্ছিল না, তখন আমি রেগে গেছিলাম। আমি ফোনে তার সাথে আমাদের বাঙালিদের যা স্বভাব, একটু রাগারাগির মতো করেছিলাম, কিচ্ছু বলেনি, শুধু বলেছে কি জানেন, বলছে ইউ আর শোয়িং হোয়াট ইউ আর, তুমি তাই দেখাচ্ছ, তুমি যা। আমি যে কি পরিমাণ লজ্জিত হয়েছিলাম, সে কিন্তু আমাকে একটি কথাও বলেনি যে ইউ শাট আপ বা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো, নাথিং। আমি যখন চুপ করে আছি তখন সে বললো যে হোয়াট ক্যান আই সে, ইউ আর শোয়িং হোয়াট ইউ আর, তুমি যা, তুমি তাই তুমি প্রকাশ করছো, বুঝেছেন? একটা ছোট্ট গল্প বলি আপনাকে। বার্লিনে দেয়াল ছিল, আপনার মনে আছে নিশ্চয়ই, যে বার্লিন দেয়াল যেটা পরে ভেঙে ফেলেছে মানুষ। তো বার্লিন দেয়ালের এক পাশে পূর্ব জার্মানি, আরেক পাশে পশ্চিম জার্মানি। পশ্চিম জার্মানি অপেক্ষাকৃত উন্নত, পূর্ব জার্মানি অপেক্ষাকৃত দরিদ্র। তো পূর্ব জার্মানির লোকেরা রাগ করে
ওদের স্যানিটারি ন্যাপকিন, নোংরা মোংরা এগুলি সব দেয়ালের এপাশ দিয়ে পশ্চিম জার্মানিতে ফেলতো। অভিযোগ করতে করতে জাতিসংঘ থেকে তদন্ত দল এলো। ওরা যেদিন গেল, গিয়ে এসে ওরা পশ্চিম জার্মানির মেয়রকে জিজ্ঞেস করলো যে একটা জিনিস অবাক হলাম। বলছে কি? বলে ওরা যাবতীয় ময়লা ছুটছে তোমাদের দিকে, ওদের টিস্যু, মানে আপনার পুরোনো খাবার টাবার ইত্যাদি, আর তোমরা ওইদিকে আপেল কমলা এগুলি ফেলতেছো কেন? বলে ভাই যা যা আছে তাই তো দিবে, তাই না? ওদের যা আছে তাই দিছে, আমাদের যা আছে আমরা তাই দিছি, তাই না? এখন যার ভিতরে বিষ আছে, যার ভিতরে কদর্য আছে, যার ভিতরে মৃত্যুর প্রতি শ্রদ্ধা নাই, সে তো এই বিষই উগরে দেবে, তাই না? তো আমার যেটা মনে হয়, এই বিষ থেকে আপনি যেটা বলছেন আমরা হয়তো সেফ আছি, আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের জেনারেশন অনেক পবিত্র আছে, নতুন জেনারেশনকে বাঁচাতে হবে। কিন্তু এই নতুন জেনারেশন বাঁচানোর ফিলোসফার কে? এই নতুন জেনারেশন ফিলোসফার যদি আপনার এই খান সাহেব হয়, যিনি টিভিতে এসে আবল তাবল কথা বলেন, আরো যদি এরা হয়, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। জি, না এখন কথা হলো, আপনি বললেন যেটা ঠিকই আছে, যার মধ্যে যা আছে সে তো সেটাই উগড়ে দেবে। তাই এখন উগড়ে দেবে। যার মধ্যে বিষ আছে সে বিষ দেবে। কিন্তু এখন আমরা আতঙ্কিত হচ্ছে এই কারণে যে এ ধরনের দেওয়ার লোক যারা, তারা যখন আপনার প্রতিরোধী বিহীন ভাবে হয়ে, তারা যখন উন্মুক্ত হয়ে যাচ্ছে এবং তারা যখন বেশি বেশি সংখ্যায় হইচই করছে, তখন কি আতঙ্কিত হব না আমরা? মনে করেন আমি যদি এখন মনে করেন রাস্তায় যে মলমূত্র আবর্জনা ছিটাতে থাকি, তাহলে আমাকে তো কেউ না কেউ বাধা দিবে যে তুমি এটা করতে পারো না। কিন্তু এরা তো বাধাহীন ভাবে কাজগুলি করে যাচ্ছে, আমি তো আতঙ্কিত হচ্ছে ওই কারণে। এখানে তো আপনাকে আমি গোপাল ভাঁড়ের একটা গল্প বলতে বাধ্য হচ্ছি না? গোপাল ভাঁড় যে স্বপ্ন দেখেছেন, এক লোক গোপাল ভাঁড়কে অপমান করার জন্য বলছে যে আমি স্বপ্ন দেখলাম কালকে রাতে তোমাকে আপনার গুয়ের পুকুরে ফেলে দেওয়া হয়েছে, বিষ্ঠার পুকুরে, আর আমাকে ক্ষীরের পুকুরে ফেলে দেওয়া হয়েছে। বুঝছেন? গোপাল ভাঁড়কে ফেলেছে গুয়ের পুকুরে, আর ওই লোকটি পড়েছে ক্ষীরের পুকুরে, ক্ষীর ননি এগুলির পুকুরে। তো গোপাল ভাঁড় বলছে যে বাহ, কি চমৎকার স্বপ্ন, আমি কিন্তু পরের পার্টটা দেখছি। বলে পরের পার্ট কি? বলে এরপরে এক লোক এসে বলছে তুই একে চাটবি আর ও তোকে চাটবে। বুঝছেন? শাস্তি হচ্ছে তুই গু চাটবি, আমি ক্ষীর চাটবো। এই লোকগুলোকে আপনার বন্ধ করতে হলে আপনি যেটা বলছেন, ভেরি ইম্পর্টেন্টলি আমি যেটা বলতে চাই আপনার, এটা কিন্তু সমাজকে করতে হবে। এটা তো রাজনীতি করতে পারবে না। রাজনীতির সেই মেরুদণ্ড অনেক আগে কিন্তু ভেঙে গেছে। রাজনীতির সেই মেরুদণ্ডটা কিন্তু ভেঙে গেছে আপনার। আমাকে অনেকে প্রশ্ন করে এবং আপনার ইনবক্সে লেখে যে আপনি তারেক জিয়াকে 6 মাস দেখতে বলেছেন, 6 মাস পরে আমি আবার আপনার সাথে মাসুদ ভাইয়ের একটা চাই, আপনার কি বলে টক শো চাই। তার মানে কি বুঝছেন? সে এখন থেকেই অভিশাপ দিচ্ছে যেন তারেক জিয়া ব্যর্থ হয়, যেন 6 মাস পরে আমরা বসে তার বদনাম করতে পারি। ভাই আমি তো গুণগানও করিনি, বদনামও করিনি। আমরা যেটা বলছি বা আমি ব্যক্তিগতভাবে যেটা বলছি, একটা দোজক থেকে আপনি বেঁচেছেন, এটা কেন ভুলে যাচ্ছেন আপনি? আন্তর্জাতিক চাপে হোক, মানুষের প্রেসারে হোক, কিংবা নিজেদের ব্যর্থতার জন্য হোক, যে মানুষটি কেবল নিজেকে ভালোবেসেছেন, কেবল নিজেকে, নার্সিসাস, যিনি কেবলমাত্র নিজের প্রতিশোধ নেওয়ার জন্য আমাদের দেশের এত বড় অপকার করে গেছেন, আস্তে আস্তে তো সবই বেরোচ্ছে। আপনারা তো জাতীয় টিভিতে হরহামেশা বলছেন, আমি দেখতে পাচ্ছি সবসময়, যে এই লোকটি আমাদের জাতির মেরুদণ্ড ভেঙে দিয়ে গিয়েছে। তার কারণে চট্টগ্রামকে আপনার কারা কারা বলছে যে চিটার গং, এটা কিন্তু খুবই অন্যায় এভাবে বলা। চট্টগ্রামে আমরাও মানুষ, তাই না? চট্টগ্রামে আপনার সূর্য সেনও চট্টগ্রামের, প্রীতিলতা চট্টগ্রামের, এম এ আজিজ চট্টগ্রামের, আপনার কি বলে এটাকে, বহু মনীষীর জন্ম হয়েছে, রমেশ শীল চট্টগ্রামের, মনির জমা ইসলামাবাদী চট্টগ্রামের, আবুল ফজল চট্টগ্রামের। এইভাবে চট্টগ্রামকে চিহ্নিত করা যায় না, কিন্তু তার কারণে আপনার চট্টগ্রামকে এইভাবে চট্টগ্রাম বলছে, চট্টগ্রাম এই লোকের জন্য। খেয়াল করেন আপনি, এই মানুষটি যে একটা হিংসার বীজ সমাজে ছিল না আমি বলবো না, ছিল, ছিল অনেক আগে থেকেই ছিল, কিন্তু সেটাকে তিনি আগুন ধরিয়ে দিয়ে গেছেন। আপনার সমস্ত তৃণ, সমস্ত পাতাই তো অপেক্ষা করে একটা দেশলাইয়ের কাঠির জন্য। আপনি মেরে দেন,
দাও দাও করে চলবে। কিন্তু আপনি যদি সেগুলি নিয়ে গিয়ে অন্য কাজে ব্যবহার করেন তাহলে সেগুলি ভালো কাজে ব্যবহার হবে। এই লোকটা যেইভাবে আমাদের সমাজকে হিংসার আগুন জ্বালিয়ে দিয়ে গেছে, আজকে সেটারই স্ফুরণ আমরা দেখতে পাচ্ছি। তার সেক্রেটারি এই কথা বলা মানে কি? এই সেক্রেটারিকে তিনি 1.5 বছর পুষেছেন এবং কোনো এক অন্ধকার থেকে টেনে এনেছেন। তাদের মধ্যে কোনো ধরনের এক ধরনের সমঝোতা ছিল। তো তারা সকলে একই মানসিকতার মানুষ, নাহলে তারা একই ভাষায় কথা বলছেন কেন? এবং আপনি খেয়াল করেন যে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী আসবেন কি আসবেন না, এইটা নিয়ে যে আসিফ নজরুল সাহেব যে স্ট্যাটাস দিলেন, ওই আপনি যেটা বললেন, আবার কিন্তু সে বলছে যে ঠাকুর ঘরে কে রে, আমি কিন্তু কলা খাই না। এ লোক ভয় পেয়ে গেছে শেখ হাসিনা আসার সংবাদ শুনে, ভয় পেয়ে বলছে যে এই হলে এই চিহ্ন দেন, এই হলে এই চিহ্ন দেন। ভাই আপনারা তো বলছেন আসলেই ফাঁসিতে দেবেন, আসলেই জেলে ঢুকাবেন, এখন চিহ্ন চাচ্ছেন কেন? হ্যাঁ, এবং আমি সেখানে আমার তো মানে সামনাসামনি যদি কখনো কথা হয়, যদি সুযোগ হয়, আমি তাকে শুধু একটাই বলবো, আপনার জন্য একটা চিহ্ন অপেক্ষা করছে, সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন। আপনি থামেন এবং শেষ হন, কারণ আপনি অনেক ক্ষতি করেছেন এই জাতির। এরাই আমাদের ক্ষতি করছে এবং এখান থেকে বেরুবার পথ বিএনপিকে তৈরি করতে হবে। আওয়ামী লীগ তো ধরেন, আমি এভাবে বলি বলে অনেকে মাইন্ড করে, কিন্তু সত্যি কথা কি, আওয়ামী লীগ তো জানাজার মিছিল করতে পারছে, জানাজার মানুষ জমায়েত হচ্ছে, সেটা আন্তরিকতা থেকে, শ্রদ্ধা থেকে, ভালোবাসা থেকে, কৃতজ্ঞতা থেকে, ধর্ম থেকে। কিন্তু যে কারণে মানুষের পথে আসা দরকার সেটা কিন্তু এখনো হচ্ছে না, সেটা আওয়ামী লীগ পারছে না এখনো। আওয়ামী লীগ, আমি আবার বলছি, অনলাইনে ঝগড়াঝাটি করছে, অনলাইনে বিবাদ করছে, একে অপরের বিরুদ্ধে বলছে, যেটা আওয়ামী লীগের অভ্যেস। ওখান থেকে বেরিয়ে এসে যদি আওয়ামী লীগকে করতে হয়, বিএনপির হেল্প লাগবে। আর বিএনপি যদি চায়, আমি মনে করি বিএনপি যদি চায়, আমি খুব দৃঢ়ভাবে বলছি, বিএনপি যদি সৎ শাসন, মুক্তিযুদ্ধের প্রতি আনুগত্য এখন পর্যন্ত যেটুকু আছে, এবং যদি আপনার সামাজিক শৃঙ্খলা চায়, বিএনপি কিন্তু দীর্ঘ সময় এদের শাসন করতে পারবে, যদি অসাম্প্রদায়িকতা এবং গণতান্ত্রিকতা রাজনীতি করে। আমি একটু রাজনীতির প্রসঙ্গে আসি, অন্য রাজনীতি, চলমান রাজনীতি, সরকারি দলের রাজনীতি। আমরা এর মধ্যে দেখলাম গত এক সপ্তাহে দুটো ব্যাপার এই ক্যাবিনেটে। একটা ব্যাপার হলো একজন মন্ত্রী তিনি পদত্যাগ করলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে, পার্বত্য বিষয়ক মন্ত্রী। আরেকটা ঘটনা দেখলাম, আমাদের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং বহুল আলোচিত মন্ত্রী, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। 1 বছর ওখানে থাকবেন। তো এই 1 বছর উনি কিভাবে থাকবেন? বলা হচ্ছে উনি পদত্যাগ করে ওখানে যাবেন, কিন্তু ওনাকে আজকে দেখলাম উনি বলেছেন যে সরকার যদি তাকে ছুটি দেয় তাহলে উনি ছুটি নিয়েও 1 বছর থাকতে পারেন। তার মানে 1 বছর পরে বাকি 4 বছরের জন্য আবার ওনার পররাষ্ট্রমন্ত্রী হওয়ার খায়েশ আছে। তো এই লোকটার মানে বিভিন্ন স্টেপ নিয়ে, বিভিন্ন পদক্ষেপ নিয়ে মানুষের মধ্যে সন্দেহ, আমার মধ্যে তো আছে। আমি সব মানুষকে দায় দিচ্ছি না, আমি নিজেই ওনাকে খুবই সন্দেহজনক চরিত্র হিসেবে বিবেচনা করি। কারণ ওনাকে আমার মনে হয় যে উনি বাংলাদেশের বেতনভোগী যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছেন, তা আমি মনে করি। এখন এই যে দুটো ঘটনা সরকারের মধ্যে, দুটো ঘটনা কিভাবে আপনি মনে করছেন? সরকারের দুটো ঘটনা কি কোনো ঝাঁকুনি কিনা? আমার মনে হয় না ঝাঁকুনি। ধরুন যে প্রত্যেক দেশেই কিন্তু পদত্যাগের নজির আছে, একমাত্র আমাদের দেশে গলা ধাক্কা ছাড়া বের হয় না, অথবা যদি পতন না ঘটে কেউ পদত্যাগ করে না আমাদের এই বাংলাদেশগুলিতে বা বাংলাগুলি, উভয় বাংলায়। কিন্তু পদত্যাগের প্রচুর প্রচুর নিদর্শন আছে। এইখানেই আপনাকে আমি বলেছিলাম বোধহয় গতবার, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা, পশ্চিমবঙ্গের। হ্যাঁ, ইলেকশন রেজাল্ট বাইরে হওয়ার আগেই উনি পদত্যাগ করে ফেলেছেন। পদত্যাগ যারা করতে পারে তাদেরকে আমি দুইভাবে দেখি। একটা হচ্ছে ধরেন, হয় উনি ওই কাজটা সামলাতে পারছে না, অথবা আমি মনে করি কি, আমি এই দেশে কাজ করতে করতে একটা জিনিস খেয়াল করেছি, যারা খুব চতুর হয়, বিচক্ষণ হয়, তারা স্যান্ডউইচের মতো ব্যবহার করে, আপনাকে দুই দিক থেকে চাপবে, পাউরুটি দুই দিক থেকে চাপ দিলে মাঝখানেটা অটোমেটিক বেরিয়ে যায়, এমন চাপা চাপবে আপনি নিজেই বেরিয়ে পালিয়ে যাবেন, পদত্যাগ আর করতে হবে না, নিজেই বাঁচবেন। তো ডিপেন্ড অন কেন পদত্যাগ করেছে, এটা কিন্তু একটু ধোঁয়াশা দেখলাম আমি, একটু ধোঁয়াশা। কারণ উনি বলছেন যে উনি এই কারণে, ওই কারণগুলো আমার কাছে মজবুত মনে হয়নি। আমি পড়েছিলাম যে কেন উনি পদত্যাগ করলেন, তার বদলে বরং মনীষ নামের এক ভদ্রলোক, মনীষ দেওয়ান সম্ভবত, যাকে তিনি চেয়ারম্যান চেয়েছিলেন সম্ভবত পার্বত্য পরিষদের বা কিছু একটা, উনি যে স্টেটমেন্টটা দিয়েছে ওইটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে। উনি বলেছে যে উনি কাজ করতে পারছে না, উনার কথা রক্ষা করা হয় নাই, উনার চেয়ে উনার প্রতিমন্ত্রীর মানে ভার বেশি,
এবং এই সমস্ত কারণ কিন্তু মনীষ দেওয়ান লিখেছে এক জায়গায়, আমি দেখলাম এটা। তো এটা যদি সত্য হয় তাহলে আমি বলবো যে ব্যালেন্স অফ পাওয়ারের ঘাটতিতেই দীপেন দেওয়ান চলে গেছেন। এখন যেহেতু এটা এক্সেপ্টেড বাই দ্য সুপ্রিম অথরিটি, প্রধানমন্ত্রী বা যারা যারা, এটা নিশ্চয়ই গৃহীত হয়ে গেছে, কাজেই দীপেন দেওয়ান ইজ ফিনিশ। আমি মনে করি না ইটস এ বিগ ইস্যু। অন্য কাউকে ওখানে অবশ্যই বিএনপি নিয়োগ দিতে পারে, তবে আমি আশা করব যে আপনার আমাদের দেশে যেহেতু নানা ধরনের সেক্টরে আমরা ভাগ হয়ে আছি, আদিবাসী, চাকমা, মারমা, আমার মনে হয় যারা পার্বত্য চট্টগ্রামের মূল অধিবাসী বা যারা সেখানকার ভূমিপুত্র বা কন্যা, তাদের থেকে একজনকে নিলে আমার মনে হয় যে সেই অঞ্চলের সম্মানও রক্ষা হবে এবং সেই অঞ্চলের মানুষের প্রতিনিধিত্ব হবে। এই জায়গাটায় যেন ভুল করা না হয়, এটা আমার অনুরোধ থাকবে যদি তারা এই অনুষ্ঠান দেখেন। আর দ্বিতীয় হচ্ছে আপনার কোনো পদত্যাগ, এটা তো কোনো রাজনৈতিক পদত্যাগ নয়। উনি তো বলেছেন যে আমি বিএনপির আদর্শের প্রতি শ্রদ্ধাশীল ইত্যাদি ইত্যাদি। তো পদত্যাগে যে শূন্যতা, সেই শূন্যতা পূরণ করার জন্য নিশ্চয়ই বিএনপি প্রস্তুত আছে। আর আপনি খলিল সাহেবের যেটা বললেন, খলিল সাহেব যে আমেরিকার মানুষ, এটা তার কথাবার্তা এবং আচার আচরণেই আমরা বুঝতে পারতাম, যেটা আপনি বললেন যে বারবার আপনারও মনে হয়েছে। তো সেটা ধরেন মেনে নিতে হবে। হ্যাঁ, সত্য কথাটা বললে অনেকের গায়ে লাগে। আমি এখন বিপ্লবী হয়ে বলতে পারি না, মানবো না, রাশিয়ার একজন এজেন্ট দিতে হবে, হ্যাঁ, ভারতের একজন এজেন্ট দিতে হবে, পাকিস্তানের একজন এজেন্ট দিতে হবে, হবে না, আপনাকে মানতেই হবে। পররাষ্ট্রের মতো আপনি দেখেন জয়শঙ্কর এত বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, এবং তাকে কিন্তু উনি কিন্তু রাজনীতিবিদ নন, উনাকে টেকনোক্রেটায় এনে মোদি বসিয়েছে। ইজ এ সাকসেসফুল ফরেন মিনিস্টার সো ফার, ইন্ডিয়ার সবচেয়ে সার্থক একজন পররাষ্ট্রমন্ত্রী। তাকেও আমেরিকার কথা শুনতে হচ্ছে। আমেরিকার সাথে আপনি সংঘাতে গেলে আপনার পতন হবে। আপনি কৌশলে যতটা পারেন আদায় করে নিতে হবে। খলিলুর রহমান যদি সত্যিকার অর্থে আমেরিকার লোক, আমি দোষের কিছু দেখছি না। তার চেয়ে তিনি তো ওই সমস্ত লোকদের চাইতে অনেক ভালো যারা টাকা খেয়ে ডিপ স্টেট করেছে এবং যারা ডিপ স্টেটের হয়ে বক্তৃতা দিয়ে পরে নিজের ঘরের লোককে এমপি বানিয়ে বিপ্লবী হয়ে গেছে। তাদের মতো তো না, তারাও তো আছে আমাদের সমাজে, তাই না? তারপরে আপনার যারা অতি বাম কিন্তু ভিতরে ভিতরে ডিপ স্টেটের সাথে হাত মিলিয়েছে, তাদেরকে তো চিনি আমরা। তো খলিল সাহেব যে পর্যন্ত ছিলেন এবং জাতিসংঘের সভাপতি হওয়াটা তো গৌরবের, অন্যায়ের তো কিছু না। এখন তিনি যদি কোনো গভীর ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন, দ্যাট উইল কাম আউট, তখন আমরা তাকে সেভাবে বিবেচনা করব। আপাতত আমার মনে হয় যে ছুটিতে যাক আর যাই যাক, আমাদের কিন্তু একজন শক্ত পররাষ্ট্রমন্ত্রীর প্রয়োজন। এবং সেটা খুবই দুঃখজনক হলেও সত্য, ফারুক চৌধুরীর পরে, আপনার নিশ্চয় মনে আছে ফারুক চৌধুরীর কথা, পররাষ্ট্র সচিব ছিলেন হুমায়ুন রশিদ চৌধুরী, এদের পরে কিন্তু আমরা আসলে সেইভাবে পাইনি। আমরা দুই জনের কথা বলতে পারি যারা ঝলসে উঠেছিলেন, কিন্তু নিরন্তর যেটা ধারাবাহিক যেটা, সেটার জন্য কিন্তু যে মেধা, প্রজ্ঞা এবং ব্যক্তিত্বের প্রয়োজন হয়, সেটা কিন্তু খলিল সাহেবের নেই। সেই ধরনের মানুষ আমরা চাই। রিপ্রেজেন্টেশন মিনস আপনি যখন দাঁড়াবেন বিশ্ব গ্লোবাল এরিয়ায়, আপনি যখন দাঁড়াবেন তখন আপনার চেহারা, দুটি, আলাপ সবকিছুতে বিচক্ষণতায় যেন বাংলাদেশ কথা বলে। সেরকম একজন পররাষ্ট্রমন্ত্রী খুঁজে পাওয়া খুব মুশকিল মনে হয় না আমার, যদি যদি পেতে চান। জি, এটা হলো সবচেয়ে বড় কথা, যে যদি পেতে চান, যদি আমরা চাই, তাহলে আমরা জন্য এরকম বলার জন্য নানা ধরনের আমরা মানে প্রচেষ্টা দেখেছি। সোশ্যাল মিডিয়ায় ওনার মৃত্যু সংবাদ দেখেছি, হাহা রিয়েক্ট দেখেছি, এগুলো দেখেছি। তো এগুলো কতটুকু গ্রহণযোগ্য কি গ্রহণযোগ্য নিয়ে এটা আলোচনা চলতে পারে, কিন্তু আমি ব্যক্তিগত ভাবে আমার কাছে মনে হয়েছে যেটা আমাদের একটা সামাজিক একটা মানে আপনি মনে করবেন যে অধঃপতনের দিকে আমরা যাচ্ছি কিনা। কারণ মৃত্যুর পর একজন মানুষকে নিয়ে এই ধরনের আচরণ করা যায় কিনা, কথা বলা যায় কিনা। একজন মানুষের যখন উনি জীবিত ছিলেন তখন আপনি ওনার বিচার করেন, ওনার কৃতকর্মের জন্য কোনো সমস্যা নাই, যদি আপনি করতে চান। যদি আপনার কোনো অভিযোগ থাকে সেটাও করতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু যখন তার মৃত্যু হয়, মৃত্যুদণ্ডের আসামিকেও কিন্তু মনে করেন একটা মামলা চলছে, সেই মামলায় যদি একজন লোককে মৃত্যুদণ্ডে হয়তো হতো, কিন্তু উনি যদি মারা যান তখন কিন্তু আপনাকে সেই দণ্ডটা দেওয়ার ঘোষণাই করা হয় না, বলাই হয় না। আমরা এরকমই দেখেছি। তো এই যে মরণোত্তর বিচারের একটা প্রবণতা দেখছি, এবং সর্বশেষ যে জায়গাটা দেখছি আমরা, সেটা হলো যে 69 সেই গণ অভ্যুত্থানের সময়, যে গণ অভ্যুত্থানকে আমরা অনেক সময় স্বাধীনতার সূতিকাজ হিসেবে মানে উল্লেখ করে থাকি, যে ওটাই স্বাধীনতার সূচনাটা ওখান থেকে হয়েছিল সংগ্রামের। সেই সময় ইসলামী ছাত্র সংঘের একজন নেতা আব্দুল মালেক উনি মারা গিয়েছিলেন, একটা মারামারি হয়েছিল। তার জন্য এখন দেখছি
তোফায়েল আহমেদকে অভিযুক্ত করা হচ্ছে, দায়ী করা হচ্ছে। তো এই সব মিলিয়ে নিশ্চয়ই বিষয়গুলো আপনি খেয়াল করেছেন। এর মধ্যে আমরা দেখলাম যে সেই আব্দুল মালিককে নিয়ে নতুন করে আবার আহাজারি শুরু হয়েছে। তো এই সব মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? আমি প্রথমে 69-এর গণ অভ্যুত্থানের মহানায়ক শ্রদ্ধেয় তোফায়েল আহমেদ স্যারের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আমি একজন মুসলিম, আমাদের সকল ধর্মে, মুসলিম না হলে সকল ধর্মে একটা কথা আছে, সেটা হচ্ছে মৃত ব্যক্তিকে সম্মান করতে হবে। আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলেছেন মৃত ব্যক্তিকে দেখলে দাঁড়িয়ে যাওয়া, সম্মান করা জরুরি। কিছুক্ষণ আগে আমার একজন শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী, সে আমার মেসেঞ্জার ইনবক্সে একটা মেসেজ পাঠিয়েছে, সেখানে লেখা, লাশ দাফন করতে ইচ্ছে তো কি হয়েছে, তোফায়েলের কবরে আগুন জ্বালিয়ে দেন অথবা লাশ তুলে ফেলুন, শিয়াল কুত্তায় খাবে। হ্যাঁ, এই টাইপের অনেকগুলো দিয়ে আমাকে পাঠিয়েছে, দিয়ে বলছে ম্যাডাম অমানুষ দেখেন। আমার একদিক থেকে ভালো লেগেছে যে আমি যে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে পড়িয়েছি তার মধ্য থেকে কেউ না কেউ এটাকে বলেছে একজন অমানুষ হিসেবে। একটা লাশ পুড়িয়ে ফেলার চিন্তা, এবং এই একই আরেকটা পাঠিয়েছে যে সে লাশটাকে ভাসিয়ে দেওয়া, এইটা চিন্তা, এই চিন্তার বাইরেও যে কিছু শিক্ষার্থী দাঁড়িয়েছে, এই জন্য আমার শিক্ষার্থীকে এই প্ল্যাটফর্ম থেকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি শিক্ষক হিসাবে সার্থকতা পোষণ করছি। আর যেটা প্রথমে যদি বলা হয় যে তোফায়েল আহমেদ স্যারকে নিয়ে নানা ধরনের কথাবার্তা হচ্ছে, তোফায়েল আহমেদ স্যারের একটি বই আছে, এই বইটি আমি দেখাচ্ছি দর্শক মন্ডলীকে, 69-এর গণ আন্দোলন ও বঙ্গবন্ধু। এই বইটি 2017 সনে প্রকাশিত হয়েছে এবং এটি একটি সাক্ষাৎকারের অংশবিশেষ এবং তোফায়েল স্যারের 69 সংক্রান্ত আলোচনা আছে। এই বইটি আগামী প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। সেখানে একটি ছোট একটি ডায়লগ দিয়ে, সংলাপ দিয়ে আমি শুরু করতে চাই আলোচনাটি। উনি বলছেন 69-এর 14ই ফেব্রুয়ারি পল্টনের ডাকের জনসভা, সেদিন মঞ্চে উপবিষ্ট কেউ কেউ, তাই ইতিহাসের ইভেন্টস বর্ণনার কারণে বলছি, হাজার লক্ষ জনতার কণ্ঠে সেদিন উচ্চারিত হলো তোফায়েল, তোফায়েলকে চাই। আমি একজন সাধারণ কর্মী, ছাত্র মাত্র, ছাত্র রাজনীতিতে নেমেছি মাত্র, তবে ইতিমধ্যে সাধারণ মানুষের স্নেহ মমতা ভালোবাসা পেয়েছি, পেয়ে ধন্য হয়েছি, তা আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া। আমি অবশ্যই অনুভব করতে সক্ষম হতাম আমি একজন দায়িত্বশীল মানুষে পরিণত হয়েছি। সেই 14ই ফেব্রুয়ারি পল্টনে লক্ষ জনতার তোফায়েল তোফায়েল ধ্বনিতে আমি যেন মাটির সাথে মিশে যাচ্ছিলাম। আমার সামনে আমার চিন্তার পরিধির চেয়েও এক বিশাল কর্তব্যের দিকে ঠেলে দিচ্ছে আমাকে অতি অসাধারণ অনাহারী দুঃখী মুক্তি আকাঙ্ক্ষায় উদ্বলিত মানুষগুলো। এই হলো তোফায়েল আহমেদ স্যার। এবং উনি প্রথমে যে মিটিংটি করেন 69 সালের 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রথম সমাবেশ করেন ছাত্র সংগ্রাম পরিষদে। এরপর উনি বঙ্গবন্ধুর সাথে একদিন দেখা করেন এবং বঙ্গবন্ধু বলেন যে সেদিন ছিল 14ই ফেব্রুয়ারি, পল্টন ডাকে জনসভা, তিনি বলেন তুই পল্টনে বক্তৃতা করবি। আমি বলেছিলাম আমি তো ছাত্র, তাছাড়া ওটা তো আমাদের প্ল্যাটফর্ম না, কত বড় বড় রাজনৈতিক নেতারা আছেন। তখন বঙ্গবন্ধু বলেছিলেন সমগ্র বাংলাদেশে আছে তোদের প্ল্যাটফর্ম, দেখিস তোকে বক্তৃতা দিতে হবে। এই কথাটা মিলে গিয়েছিল। তো এই তোফায়েল আহমেদ স্যার যখন 69-এর গণ আন্দোলনের একজন প্রধান ব্যক্তি হয়ে দাঁড়ান, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের একটা স্বতঃস্ফূর্ততা জাগ্রত হয়েছিল। আপনারা জানেন ওই সময় বঙ্গবন্ধু আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য বন্দী ছিলেন এবং ওনাকে মুক্তি করার জন্যই কিন্তু এই আন্দোলনটি বেগবান হয়েছিল। শহর বন্দর এলাকা কোনো জায়গায় বাদ ছিল না এই আন্দোলনটির মানে ত্বরান্বিত করার জন্য। সেখানে একদিন এখানে দেখা যায় যে বলছে, উনি বলছেন যে 9ই ফেব্রুয়ারি পল্টনে আমার জীবনের প্রথম জনসভা, ঘটনাটি ছিল আকস্মিক, পল্টনে লক্ষ মানুষের সমাবেশ। আমি আমার ভাষণে বলেছিলাম আজ এই বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে আমরা শপথ নিচ্ছি আমাদের প্রিয় নেতা শেখ মুজিবকে যতদিনে কারাগার থেকে মুক্ত না করতে পারবো ততদিন আমরা সংগ্রামে থাকবো এবং সংগ্রাম থেকে বের হব না, এক মুহূর্তের জন্য বিশ্রাম নিব না। কিন্তু তার আগে যেটা হয়েছে, শহীদ মতিউরের কথা আমরা জানি। শহীদ মতিউরের লাশটা যখন উনি দিতে যান বাসায়, ওনার বাসায়, মতিউর সাহেবের বাসায়, তখন মতিউরের পকেটে একটা চিঠি ছিল। সেই চিঠি ছিল এরকম, মাগো মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি মা মনে করো তোমার ছেলে বাংলার মানুষের মুক্তির জন্য, শেখ মুজিবের মুক্তির জন্য জীবন দিয়েছে। এই এতটুকু কথা আমি উদ্ধৃতি দিলাম এই জন্য যে কতটুকু মানুষ ডেডিকেটেড হলে, ডিভোটেড হলে 11 দফার জন্য এবং 6 দফা বাস্তবায়নের জন্য সেদিন মানুষ রাস্তায় নেমেছিলেন। এবং 69-এর গণ আন্দোলনের শহীদ আসাদুজ্জামান এবং মতিউর থেকে শুরু করে সেদিন কিন্তু ঢাকা শহরে মৃত্যুবরণ করেছিলেন 25 জন, যেটা অসম্পূর্ণ বলেছেন, এবং ঢাকার বাইরে মৃত্যুবরণ করেছিলেন 37 জন, 62 জন। আজ আমি সেই 62 জনের
আত্মার মাগফিরাত কামনা করছি। আমার খুব দুঃখ লেগেছে গতকাল মানে আপনি তোফায়েল আহমেদ বলছেন যে স্যারের সেই 69-এর সেই গণ অভ্যুত্থানে 62 জনের মৃত্যু হয়েছে। হ্যাঁ, এবং 62 জন এখানে অসম্পূর্ণ বলছে, তারপরে অসম্পূর্ণ বলছে। আরো বেশি হতে পারে। হ্যাঁ, আমরা কিন্তু হ্যাঁ, উনি এখানে লিখেছেন এই যে তালিকা ছবি সহ, সরি ঠিকানা সহ, নাম ঠিকানা সহ এখানে আছে। তো এই বিষয়টি জানা দরকার। আমি খুব দুঃখ পেয়েছি ব্যক্তিগতভাবে এই জন্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডাকসু ভিপি তোফায়েল আহমেদ উনি একটা মিটিং এ ছিলেন, তখন শিক্ষানীতি নিয়ে আলোচনা চলছিল। ওই সময়ে একটি গোলমাল বাঁধে, সেই গোলমালটি এক সময় বাইরে চলে যায়। বাইরে গিয়ে সে সেকুলার বামপন্থীদের মধ্যে একটা মারামারি বাঁধে। সেই জায়গাতে শহীদ আব্দুল মালেক মানে আহত হন, সাথে আরো কয়েকজন আহত হন 12 তারিখে, সেটা 12ই আগস্ট। 15 আগস্টে তিনি মারা যান। কিন্তু গতকাল আমি সামাজিক মাধ্যমে দেখতে পাই একজন উচ্চশিক্ষিত বর্ষিয়ান অধ্যাপক তিনি একটি শিডিউল দিয়েছেন, এতটা বাজে আহত হয়েছেন, এতটা বাজে পাকিস্তান থেকে অমুকে এসেছেন, রাত এতটা বাজে মারা গেছেন। একদম বানিয়ে একটা ঘটনা। শহীদ আব্দুল মালেককে বলা হয় তিনি নাকি তোফায়েল আহমেদ তাকে ড্রিল মেশিনে কুড়িয়ে কুড়িয়ে মেরেছেন। ঘটনা একেবারেই মিথ্যা, কারণ ওই সময় উনি অনুষ্ঠান স্থলে ছিলেন এবং সভাপতিত্ব করছিলেন, এবং সেটা এই ঘটনা ঘটেছে বাইরে। ওই সময় ড্রিল মেশিনটা কোথা থেকে আসলো, কিভাবে এই ঘটনাটা ঘটলো, এই যে বিষয়গুলো, তখন পুরো পাকিস্তানের যত পত্রিকা আছে সমস্ত পত্রিকায় শহীদ আব্দুল মালেকের জন্য মানে করা হয়, শোক প্রকাশ করা হয়। যেমন ডাকসু থেকে তোফায়েল আহমেদ স্যারের সিগনেচারে আসম আব্দুর রব এবং আরো কয়েকজন মিলে সিগনেচার করে তাকে শোক প্রকাশ করা হয়। পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ যে একটি সভা হয়, সেখানে তাজউদ্দিন আহমেদ সেই সভায় সভাপতি ছিলেন, সেখানে একটি শোক সভা হয়। আওয়ামী লীগের অনুষ্ঠানে বঙ্গবন্ধু সেখানে শোক সভায় তার কথা বলেন। সেখানে এই আব্দুল মালেকের মৃত্যুর জন্য একটি মামলা হয়, সেই মামলায় পর্যন্ত তোফায়েল আহমেদের নাম ছিল না। এবং আমরা যাকে যুদ্ধাপরাধী বলি চৌধুরী মঈনুদ্দিন, যার জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীদের হত্যা, কয়েকজন হত্যার সাথে যার নাম জড়িত আছেন, চৌধুরী মঈনুদ্দিন, তার একটি সাক্ষাৎকার আমাদের হাতে এসে পৌঁছেছে, আমি সেটা দেখেছি। সেখানে উপস্থাপক জিজ্ঞেস করছেন যে মালেককে কি তোফায়েল আহমেদ হত্যা করেছেন কিনা, উনি বলেছেন না, করেননি। এরপরও কেন এই মিথ্যাচার ছড়ানো হচ্ছে, আমি খুবই দুঃখিত। তোফায়েল আহমেদ একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ডাকসু ভিপি ছিলেন। এই ডাকসু থেকে এখন পর্যন্ত কোনো শোক প্রকাশ হয়েছে কিনা, যদি আমরা দেখতে পাই মালেককে ওনারা যদি সম্মান করে থাকেন ওই 60 দশকে, তাহলে 2026-এ এসে তোফায়েল সাহেবকে কিন্তু সম্মানটা করা হয়নি, এবং তার যে মরদেহটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা হতে পারতো, শহীদ মিনারে যেতে পারতো, সেটাও কিন্তু হয়নি। একই সাথে কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আরিফিন সিদ্দিকী স্যার এবং অগ্নিকন্যা মতিয়া চৌধুরী, তারাও দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, তাদের লাশও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায়নি। এই যে একটা ধারাবাহিকতা শুরু হয়েছে এবং পাশাপাশি রাজনৈতিক মিথ্যাচার শুরু হয়েছে, এটা কিন্তু সামনের দিকে ভালো ফলাফল বয়ে আনবে না, কোনোভাবেই না। আপনি কি মনে করছেন যে আমাদের বর্তমান যে ছাত্র নেতৃত্ব আছে, অথবা ডাকসু নেতৃত্ব বলেন, অথবা রাজনৈতিক নেতৃত্ব বলেন, এদের মধ্যে এই অসহিষ্ণুতা অথবা পরশ্রীকাতরতা বলেন, অথবা প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার যে প্রবণতা, এটা কি ইদানিং আপনি বেশি মনে করছেন? আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম 1996 সালে আমি ভর্তি হই, তখন তো 2004 পর্যন্ত ছিলাম, আমি কিন্তু দুইটা সরকার দেখেছি, আমি এরকম অসহিষ্ণু দেখিনি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাষার এরকম অবনতি দেখিনি। আমি দুঃখিত, আমাকে দুঃখ প্রকাশ করে বলতে হচ্ছে, আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন, আমার অনেক অগ্রজ, আপনি আমার জন্ম বছরে আপনি ওখানে লেখাপড়া করেছেন, আপনি আমার অনেক অগ্রজ, অনেক শ্রদ্ধেয় অগ্রজ, আপনিও কিন্তু দেখেছেন, এরকম দেখিনি। ইভেন তোফায়েল আহমেদ স্যার, বীর মুক্তিযোদ্ধা সাদিক হোসেন কোকা, উনি যখন মারা যান তখন কিন্তু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওনার জানাজা হয়, সেখানে কিন্তু তোফায়েল আহমেদ স্যার গিয়েছেন এবং ওনার সম্পর্কে সুন্দর বক্তব্য দিয়েছেন। এই যে রাজনৈতিক সহিংসতা মানে সহিষ্ণুতা, এটা কিন্তু এখন দেখা যায় না। এই যে এই জায়গাগুলো থেকে যদি দেখা না যায়, আমরা যারা সিনিয়র আছি, আমরা যদি সহিষ্ণুতা না দেখাই, তাহলে তো ছোটরা এরকম করবে। আমাদের মধ্যেই তো, আমার মনে হয় যে আমরাই তো সহিষ্ণুতার অভাবের মধ্যে আছি, যেটা কিনা আমাদের পূর্বসূরীরা দেখে যাননি, কিন্তু নতুন করে যেটা শুরু হচ্ছে। সো আমার মনে হয় যে ছাত্রদের মধ্যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, গতকাল দেখেছি আরেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তিনি তোফায়েল আহমেদ স্যারের ছবিটা সামনে নিয়ে একটা
স্ল্যাং একটা ভাষা ব্যবহার করে ফেসবুকে পোস্ট দিয়েছে, দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় সেটি অর্থাৎ দেশভুক্ত বিশ্ববিদ্যালয়, এটা আশা করিনি তার কাছ থেকে। তোফায়েল আহমেদ স্যার তারও তো পিতা হতে পারতো, তাই না? কিন্তু কারো না কারো পিতা। আমরা তো এখানে আমাদের যে মূল রাজনৈতিক যে দলগুলো তাদের মধ্যেও কি এর চেয়ে ব্যতিক্রমী কোনো আচরণ দেখলাম? দেখেন, তোফায়েল আহমেদ তো জাতীয় সংসদের প্রায় 7-8 বারের মানে মেম্বার ছিলেন। 9 বার, উনি 9 বারের এমপি ছিলেন। অথচ আমরা জানি একটা প্রথাগত একটা ঐতিহ্য আছে যে জাতীয় সংসদের কোনো এমপি হলে পর তার জানাজাটা জাতীয় সংসদের আপনার দক্ষিণ প্লাজায় হয়ে থাকে। ওনার তো সেটাও হয়নি। সরকার কি উদ্যোগটা নিতে পারতো না? এটাকে আপনি সরকারের ব্যর্থতা বলবেন? আমি প্রথমে সরকারকে আগে ধন্যবাদ দিব এই জন্য যে যাই হোক তারা ভোলাতে এই 69 মহানায়ককে রাষ্ট্রীয় মর্যাদা দিয়েছেন, এই জন্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। ভালোটা বলতে হবে। একই দিকে দুঃখ প্রকাশ করছি একজন এরকম ডাকসাইটে নেতা 69 গণ আন্দোলন যিনি শুরু করেছিলেন, 11 দফাকে নিয়ে যিনি সামনে এগিয়ে গিয়েছিলেন, যে মানুষটা নিজের সমস্ত সম্পদ দান করে গিয়েছেন সাধারণ মানুষের জন্য, 9 বারের এমপি যিনি ছিলেন এবং 96 সালেও কিন্তু তিনি এমপি ছিলেন। হ্যাঁ, এই যে সমস্ত জায়গাতে এবং প্রধানমন্ত্রী হওয়ারও যার উপরে একটা ছিল মানে আহ্বান ছিল, সেটা নেননি। মানে এই যে তাকে অনেক ধরনের যে প্রস্তাব দেওয়ার পরও তিনি যে নিজের মতো করে মানে নিজের জীবন চালিয়ে গেছেন এবং সেটার প্রেক্ষিতে এবং একজন সংসদ সদস্য হওয়ার প্রেক্ষিতে জাতীয় সংসদ ভবনে তার একটি জানাজা হওয়া দরকার ছিল। আমরা তো দেখেছি অনেক জুনিয়র, অনেক ছোট মাত্র রাজনীতিতে এসেছেন, তার জানাজা যদি জাতীয় সংসদ ভবনে হতে পারে, তোফায়েল আহমেদের জানাজা কেন সংসদ ভবনে হবে না? তোফায়েল আহমেদ এই বাংলাদেশ রাষ্ট্রের জন্মের জন্য তার ভূমিকা ছিল, আর যাদের হয়েছে তাদেরকে বাংলাদেশ রাষ্ট্রের ভূমিকা ছিল কিনা, জন্মের ভূমিকা ছিল কিনা, এটা আমি আপনার প্ল্যাটফর্ম থেকে খুব শক্তভাবেই জানতে চাই। সেটা যদি হতে পারে তোফায়েল আহমেদ স্যারেরটা কেন হলো না? এটা সরকারের ব্যর্থতা আমি বলবো না, সরকারকে যারা গাইড করছেন আমি তাদেরকে বলবো আপনারা যদি এরকম করেন তাহলে সরকারের সমস্যা হয়। সরকারের সবকিছু চতুর্দিকে লোকজন থাকে প্রশাসনে, সেই মানুষগুলাকে উচিত সরকারের বুঝা, সরকারেরও বোঝা উচিত ছিল। দেখেন তোফায়েল আহমেদ স্যার একজনের স্মৃতি দেখলাম, তার বন্ধু একটা স্মৃতি ধারণ করেছেন যে উনি যখন গ্রামে যখন আমাদের শ্রদ্ধেয় বীর মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যখন যেতেন ভোলাতে, তখন তোফায়েল স্যার বলতেন মনে করবা ওবায়দুল কাদের আসছেন, তাকে এমন ভাবে সম্মান করবা। উনি এই কথা ফোনে বলতেন এবং ওইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারকে সম্মান শ্রদ্ধা করতেন। কিন্তু আমরা কি কালকে দেখেছি তাদের পক্ষ থেকে একটি বিবৃতি শোক প্রকাশ করতে? কেউ এখন পর্যন্ত একটা শোক প্রকাশ করেছেন? আমি জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোটা নেই, বলতে অসুবিধা নেই, আমার ছেলে এটা পছন্দ করে। তো এইখানে শাহদিন মালিক স্যার একটি ছোট্ট করে একটা স্মৃতি লিখেছেন, তোফায়েল আহমেদ অল্প কথায় স্বল্প স্মৃতি। ওখানে ওনার বিনয় সম্পর্কে বলেছেন, উনি কতটুকু বিনয়ী ছিলেন। ওনাদের বাসায় উনি যখন বঙ্গবন্ধু রাজনৈতিক সচিব ছিলেন তখন শাহদিন মালিক স্যারের বাসায় বাবার বাসায় ভাড়া আনতে গিয়েছিলেন, তখন উনি অনেক বছর ভাড়া ছিলেন। তখন যখন শেষ হয়ে যায়, ওনারা যখন বাসাটা ছেড়ে দিবেন তখন বলতে গেছিলেন, ওনার বাবা বলতেছিলেন যে এখন যদি তোফায়েল সাহেবকে বলি বাসা ছেড়ে দিতে, ওনারা আবার কিছু বলে কিনা, আবার কোনো খারাপ ব্যবহার করবে কিনা। কিছুই করেনি, শুধু বলেছেন যে আপনাদের বাসাটা ছেড়ে দিতে হবে। তোফায়েল আহমেদ স্যার বলেছিলেন কখন ছাড়তে হবে। এই যে একটা বিনয়, এটা এত বছর পরেও যে এসেছে এই বিনয়টা, এবং ওনার বিনয় সম্পর্কে নানান টক শোতে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু এই যে রাজনৈতিক শিষ্টাচার, যেটা পরমত সহিষ্ণুতা, গণতান্ত্রিক আচরণ, এটা গতকাল আমরা দেখিনি। কিন্তু ভোলাবাসীকে ধন্যবাদ, তারা তাদের সন্তানকে সম্মান দিয়েছেন। কিন্তু পুরো বাংলাদেশের কাছে আমি দুঃখ প্রকাশ করি আমরা কতটুকু সম্মানটা দিই। আমরা কিন্তু ভোলাতেও দেখেছি যেখানে ওনার জানাজাটা হওয়ার কথা, যেখানে হয়েছে শেষ পর্যন্ত, শুরুতে সেখানে ছাত্র দল যুব দলের কিছু লোক গিয়েছিল এবং তারা বলেছিল যে তারা এখানে তোফায়েল আহমেদের জানাজা হতে দেবে না, এরকম। তারপর অবশ্য ভোলা ওখানে বিএনপি যারা মূল নেতৃত্বে যারা আছেন তারা যে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে এনেছেন। তো আমার কথা হলো কি যে মানে তোফায়েল আহমেদের জীবনকালে তিনি এমন কিছু করেছেন যে কারণে ওনার জানাজা হতে না দেওয়ার মতো বাস্তবতা উদ্ভব হতে পারে। আমি তো ওনার ব্যক্তি জীবনের বিনয় শোনালাম আপনাকে, আমি তো আপনাকে অনেকগুলো গল্প, যে কিনা নিজের সমস্ত সম্পদ দান করে যান, তারপরে যদি তার মৃত্যুর পরে, এবং আমি আপনাকে তো ধর্মের একটা উদাহরণ দিলাম, আমাদের সর্বশ্রেষ্ঠ নবী যিনি, তিনি বলেছেন মৃত ব্যক্তিকে সম্মান করতে, তাই না?
সেই জায়গায় কি এরকম এটা আশা করা যায় কিনা? আপনি বলেন, আপনার কাছে, আপনি তো আমার অগ্রজ, আপনাকে আমি সেই প্রশ্নটি করছি। আমরা কি আশা করব বলেন? এই বাংলাদেশে তো লাশ তুলে এনে লাশ পোড়ানোর ঘটনা ঘটেছে, তাই না? গত কয়েক বছর আগে এই বাংলাদেশের শহীদ মিনারে তাদের মানে তাকে নেওয়া হয়েছে যিনি একজন টিকটকার ছিলেন, তাই না? কিন্তু এই শহীদ মিনারে তুফাইল আহমেদ স্যারের মতন মানুষের মরদেহ যেতে পারে না। এই শহীদ মিনারে মতিয়া চৌধুরীর মতো মানুষের মরদেহ যায় না। এই শহীদ মিনারে আহমদ আরিফিন সিদ্দিকী স্যারের মতো মরদেহ যায় না, তাই না? তো এই যে বিষয়গুলো, এগুলো আমাদের মানে আমি মনে করি কি যে সবারই সচেতন হওয়া উচিত। আর আমি প্রতিহিংসা এই শব্দটার সাথে পরিপূর্ণভাবে একমত না কখনো। অনেকে বলছে যে এটার হিসাব হবে, আমরা যখন আসবো তখন হিসাব নিব। আমি আবার এটার হিসাবে একমত না। আমার কথা হচ্ছে যদি কোনোদিন তারা আসে, তারা যেন এই যে কারণে আজকে আমরা নানান ভাবে সমালোচনাটা করছি সেটা যেন না করি আর কি। তাদের বিদায়ে, তাদের প্রস্থানে সবাইকে কিন্তু যেতে হবে। ক্ষমতা কিন্তু একদিনের না, ক্ষমতা কিন্তু শেষ হয়ে যায়। কথাগুলো থেকে যে এই যে মালিক সাহেবকে নিয়ে নানান ধরনের মিথ্যাচার করছে, কিন্তু আজাদ পত্রিকা কি দেখাচ্ছে, সমস্ত পত্র পত্রিকাগুলা কি বলছে সেটা না দেখায় একটা এআই দিয়ে তৈরি করে তাকে জাতীয় বীর বানানো হচ্ছে। তিনি কে ছিলেন? তিনি কে ছিলেন এটা যদি আমরা পরিপূর্ণভাবে, তিনি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এটা সত্যি। একজন মার্বেলাস স্টুডেন্ট ছিলেন, এটা সত্যি। তিনি ইসলামী ছাত্র সংঘের একজন সদস্য ছিলেন, ঠিক আছে? এবং তিনি মানে পরিপূর্ণভাবে 69 যে আন্দোলন সেটার পক্ষের লোক ছিলেন না। তাহলে আজকে এত বছর পরে মালিক সাহেবকে আমি একটা কথা আপনার কাছে জানতে চাই, সেটা হলো যে মালিক সাহেবের এই ঘটনা ঘটেছিল 69। যদি সুনির্দিষ্টভাবে এখন যেভাবে বলা হচ্ছে কিভাবে কি প্রক্রিয়ায় তোফায়েল আহমেদ তাকে মেরেছে অমুক তমুক যদি হয়েই থাকে, তখন কি মালিক সাহেবের এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে তোফায়েল আহমেদকে আসামি করে কোনো মামলা করা হয়েছিল? তখন তো পাকিস্তান আমি তো শুরু থেকে বলেছি না, না কোনো মামলা হয়নি, কোনো মামলা হয়নি। আমি তো শুরুতেই আপনাকে বললাম, উনি তো অনুষ্ঠানের ভিতরে ছিলেন। এটা সোহরাওয়ার্দীর রেসকোর্স ময়দানে ঘটনাটা ঘটেছে, উনি তো ভিতরে ছিলেন এবং ওনার নামে কোনো মামলা হয়নি। ওই সময় ইসলামী ছাত্র সংঘ মামলা করে, সেই মামলাতে ওনার নামটাও নাই। তাহলে কেন আমরা এই জিনিসটা বলছি? উনি শহীদ আব্দুল মালেক কে ছিলেন যদি আমরা উইকিপিডিয়াতে দেখি, আপনার সার্চ করে, সেখানে দেখা যাচ্ছে উনি ইসলামী ছাত্র সংঘ রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন এবং ইসলামী শিক্ষা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। এবং ওনার রাজনৈতিক জীবন যেটা, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর 66 সালে ইসলামী ছাত্র সংঘে যোগ দেন। 67-68 অধিবেশনে তিনি পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন। তোফায়েল আহমেদ কিন্তু ইসলামী ছাত্র সংঘ বা পাকিস্তানের কোন ইসলামী কোন সংগঠনের কোনো কিছু নেতাও ছিলেন না, কিচ্ছু ছিলেন না। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নির্বাচিত ভিপি ছিলেন। এবং এই বাংলাদেশ জন্ম 71 বা সবকিছুর পিছনে, এবং বঙ্গবন্ধুর আগরতলা ষড়যন্ত্র মামলা, সমস্ত কিছুর পিছনে যার একটা বড় অবদান ছিল তিনি কিন্তু তোফায়েল আহমেদ। ভুলে গেলে চলবে না। বাংলাদেশ কিন্তু দাঁড়িয়ে আছে 30 লক্ষ শহীদের রক্তের এই বিষের মধ্যে দাঁড়িয়ে আছে, রক্তের মধ্যে দাঁড়িয়েছে, 2.5 লক্ষ মা বোনের সম্ভ্রমে দাঁড়িয়েছে। অথচ গতকাল বলা হচ্ছে রক্ষী বাহিনীর জন্য যারা মারা গেছেন এবং যারা ধর্ষিত হয়েছেন তাদের জন্য গায়েবালা জানাজা। ওইখানে যদি একবার বলা হতো 71 সালে যারা মারা গিয়েছেন, যাদেরকে মারা হয়েছে এবং যে সমস্ত নারী ধর্ষিত হয়েছেন তাদেরটা সহ জানাজা, তাইলে বুঝতাম যে এখানে কোনো বিতর্ক নাই। আপনি 72-এর পরে হিসাব করছেন, 71-এর হিসাবটা ছাড়াই কি 72 এসেছে আমি তো জানি না। তো সেখানে আমি যদি বলি আপনাকে, বীর মুক্তিযোদ্ধা কর্নেল সারোয়ার হোসেন মোল্লা অন্বেষা প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে রক্ষী বাহিনীর অজানা অধ্যায়, এবং বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলম শহীদের লেখা রক্ষী বাহিনীর সত্য মিথ্যা, এই দুটি গ্রন্থ আমার তরুণ প্রজন্ম পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে শিক্ষক নিয়ে লেখেন, আপনারা যখন সোশ্যাল মিডিয়াতে তুফাইল সাহেবকে নিয়ে লেখেন, আপনারা নিজেরা চিন্তা করে নিবেন যে কতটুকু জেনে আপনি লিখছেন। আপনি কয়েকজন ইউটিউবার দেশের বাইরে থেকে আপনাকে মানে মোটিভেটেড করবে, আর সেটা শুনে শুনে আপনি তুফাইল সাহেবদের মতো মানুষদেরকে, মতিয়া চৌধুরীর মতো মানুষদেরকে আপনি ছোট করবেন, এই বাংলাদেশের জন্মকে ছোট করবেন। সেটার সাথে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন আর যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, আমি মনে করবো যে আপনার মেধায় সেখানে সমস্যা আছে, আমি মনে করি। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জীবন তিস্তা। এইখানে একটা ছোট কথা বলতে চাই শেষে। 69-এ যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু ছিলেন, কি বলে মানে কারাগারে ছিলেন, তখন একবার শেখ মুনি উনি গিয়েছেন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে। তো ফিরে এসে তোফায়েল সাহেবকে জানিয়েছেন যে বঙ্গবন্ধু বলেছেন, বিশেষ করে আমাকে বলার জন্য, তোফায়েল সাহেবকে বলার জন্য, যে
দেশে যে কোনো সময় সামরিক শাসন জারি হতে পারে, হয়তো তাকে হত্যা করা হতে পারে, কিন্তু আন্দোলন যেন না থামে, আন্দোলন চালিয়ে যেতে হবে যে কোনো মূল্যে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 69-এ মৃত্যুর জন্য কিন্তু প্রস্তুত ছিলেন, এবং সেটা এই বইয়ে কিন্তু পাওয়া যাচ্ছে। আর বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, উনি কি একদিন বলেছেন যে বাংলার এই অবিসংগঠিত নেতা নেতৃত্ব বিকাশের পিছনে এই বন্দী বঙ্গবন্ধুকে বলেছিলেন কোন স্ত্রী চায় না তার স্বামী কারাগারে থাকুক, কিন্তু প্যারোলে মুক্তি নেয়, যা বাংলার মানুষ চায় না। আমাদের কথা ভাবতে হবে না, আজকে সমগ্র বাংলায় আমার সংসার। আর আমরা কতটুকু সম্মান করতে পেরেছি এই পরিবারকে, এবং তোফায়েল স্যারকে যে সম্মানটা কালকে দেখালাম, আমি আপনার এই প্ল্যাটফর্ম থেকে দুঃখ প্রকাশ করছি। আমি কালকে প্রস্তুত ছিলাম শহীদ মিনারে ওনাকে সম্মান জানানোর জন্য, কিন্তু আমি সেই সম্মান জানানো থেকে বঞ্চিত হয়েছি একজন মুক্তিযুদ্ধ পাঠক হিসেবে। জি, আশা করি অনেক ধন্যবাদ। সামনের দিনে এরকম ডাক্তার মুক্তিযোদ্ধা যদি মৃত্যুবরণ করেন, সরকারের প্রতি আহ্বান জানাই, আপনারা সসম্মানে তাকে বিদায় জানাবেন, রাষ্ট্রীয় মর্যাদাও দিবেন, সেটা দিয়েছেন। কিন্তু তিনি যদি যেটা মানে চান যে তার সংসদে দক্ষিণ প্লাজায় সম্মাননা হোক, তিনি যদি এমপি হন, আপনারা সেই সম্মানটুকু দিবেন। শুধু মনে রাখতে হবে, সম্মান করলেই সম্মান পাওয়া যায়, কাউকে অসম্মান করলে সম্মান কখনো পাওয়া যায় না। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর জেবুন্নেসা। প্রিয় দর্শক, আপনারা শুনলেন তোফায়েল আহমেদের মৃত্যুকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলি ঘটেছে এর মধ্যে গত কয়েকদিনে। এর মধ্যে এই ঘটনাগুলির মধ্যে কিছু ভালো আছে, কিছু মন্দ আছে। ভালোটা অধ্যাপক জেবুন্নেসা বললেন এবং মন্দগুলি নিয়ে উনি দুঃখ প্রকাশ করলেন। আপনারাও সব দেখেছেন, এবং আমি নিজেও মনে করি, আমি নিজেও একটু হতাশ হয়েছি যে রাজনৈতিক